অন্তর্বর্তী সরকারের আমলে ইউনূস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনা প্রধান ওয়াকারুজ্জামানের, কিন্তু দেশের সেই সেনা প্রধানকেই এখন কার্যত এক ঘরে করে দিয়েছে দেশ। বাংলাদেশে ঢাকা ব্লক কর্মসূচির প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের প্রকৃত যে একটা বাহিনী আছে, সেনা বাহিনী, যেটা নাকি বাংলাদেশের প্রতিটি মানুষের আস্থার জায়গা। এদিকে এবার সেনা প্রধানকে নিয়ে চলছে গোপন চক্রান্ত। দেশে আসার পরই ভয়াবহ প্রভাব পড়ে তার উপর। ডক্টর ইউনূস এবার চূড়ান্ত চাল দিলেন। দেশের পরিস্থিতি ও সাধারণ মানুষ এবার কি করবে? অন্যদিকে সকল রাজনৈতিক দলগুলোও নতুন মোড় নিয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা, আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব। একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে চুপ্পু সাহেবকে আর চুপ থাকলে চলবে না, এবং যতদূর খবর আছে চুপ্পু সাহেব এখন আর চুপ থাকছেন না। তিনি খুবই শিগগিরই ইউনূস সরকারকে বরখাস্ত করবেন। ইউনূসকে একেবারে হাত পা ওখানে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে আসবে। এখন প্রেসিডেন্ট চুপ্পু যদি মনে করেন আমি নিজে এখানটা ক্ষমতা নেব, নিয়ে চালাবো, তিনি সেটাও করতে পারেন। সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। কি বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে। এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে। হঠাৎ করে দেশের এই কঠিন সময়ে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখনো সেই আলোচনাটা অব্যাহত যে সেনা প্রধানকে নিয়ে হচ্ছেটাকে, সেনা প্রধানকে নিয়ে কি কিছু হচ্ছে। সেনাবাহিনী গতকালকে আমরা সেনাবাহিনীর যে ব্যাপক অভিযান দেখেছি, সেই ব্যাপক অভিযানের মধ্যে নতুন করে প্রশ্ন আসতেই পারে সেনা প্রধানকে নিয়ে কি হচ্ছে। হাই সেনা প্রধানকে নিয়ে বাংলাদেশের মধ্যে এগুলো কি শুরু হয়ে গেছে। দেশে ফিরতে না ফিরতে সেনা প্রধান পড়ে গেলেন তোপের মুখে। অনেকেই বলতেছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে হত্যার প্ল্যান করা হয়েছে, আবার অনেকেই বলতেছে এই সেনা প্রধান আওয়ামী লীগের সাপোর্টার। শুধু তাই না, মূলত এই সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কি হয়েছে তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। সেনা প্রধান ও ডক্টর ইউনূসকে নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলো এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মূলত কি ঘটনা ঘটেছে। আলোচনা, জাতিসংঘ থেকে চিঠি এসেছে বা জাতিসংঘ যে লেটারটা লিখেছে সেখানের ভিতরে যে বিস্তারিত স্বৈরাচার খুনি হাসিনা কিভাবে খুন করেছে, তার র্যাব, তার বিডিআর, তার পুলিশ, তার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সকল কিছু ব্যবহার করে সে কিভাবে হত্যাকাণ্ডগুলা ঘটিয়েছে, আর এই হত্যাকাণ্ডগুলার বিচারগুলা করার জন্য তারা যে তাগিদ দিয়েছে সেদিকে কিন্তু আমরা কেউ দৃষ্টিপাত করি নাই। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ভিডিওর ভিতরে সেইগুলাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছেন যে জাতিসংঘের চিঠিতে জাতিসংঘ কোন কোন জায়গায় জোর দিয়েছেন এবং বলেছেন সেগুলা অবশ্যই বিচার করতে হবে। কিছু কিছু বিষয় আছে যে সেনা আইনেও বিচার করা যাবে না, সেটা পাবলিক আইনে বিচার করতে হবে। যদি এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তাদের মধ্যেও কেউ কেউ থাকে জড়িত, তাদের বিচারটাও পাবলিক আইনে, পাবলিক আদালতে করতে হবে। এই জাতিসংঘের এই বিষয়গুলা নিয়ে আমি একটু ডক্টর পিনাকি ভট্টাচার্য কি বলেছেন তার কিছু রেকর্ড আপনাদের সামনে তুলে ধরছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আরেকটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতেন দেখেছেন, এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে 3 বাহিনীর প্রধান জড়িত আছে, আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে জাহাপনা চুপ্পু আপনিও আছেন। এরপরে কইতে আমাদের নিচে দেখেন
এই যে 279 প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত্র শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায়, জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি। গুরুতর বিষয় হলো জুলাই মাসের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে। সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ, র্যাব, বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে, বেতনভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে। এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা 31-32। প্রিয় দর্শক, আপনারা শুনতেছেন যে পিনাকি ভট্টাচার্য কিভাবে প্রত্যেকটা চিঠির প্রত্যেকটা প্যারা নিয়ে উনি কথা বলছেন যে কোন প্যারাতে, কোন পেজে, কোন পৃষ্ঠায় কি লিখেছে জাতিসংঘ। সেখানে যেভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ শেখ হাসিনা কাদেরকে কখন কোন জায়গায় ব্যবহার করেছে, দিন, তারিখ, সময়, প্রত্যেকটা পয়েন্ট তারা এখানে উল্লেখ করেছেন। তারা কোথাও বাদ দেননি যে আমরা রাতের বেলা কোথাও খুন হয়েছে, কোথাও দিনের বেলা হয়েছে, কত তারিখ, কোন সময়ের কতটা, কত মিনিটে। প্রিয় দর্শক, এই খোলাই আজকের ইতিহাস এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমাদের তরুণ সমাজ যে কথা বলছে সেটা যে দরকার। আমার মনে হয় পিনাকির আরেকটু কথা শুনলে আপনারা আরো অনেক কিছু ফিল করতে পারবেন এবং আপনাদের মনের ভিতরে লুকিয়ে থাকা এই যে নতুন করে ভোট দেন, ভোট দেন, নির্বাচন দেন, এই বলার সাথে আর পিনাকির বিরোধিতার সাথে কারণগুলো একটু আমরা হয়তো আমাদের ব্রেইনে এগুলা ঢুকবে এবং আমরা খুলে যাবে অনেক অন্ধকার পর্দা আমাদের চোখ থেকে। আমি একটু পিনাকির আরেকটু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। জুলাই মাসের 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেকটিভ কভার প্রদান করেছে। অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির একটি হাসপাতালেই 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই 3 দিনে 1200 রোগী ভর্তি এসেছে, অনেকেই গুলিবিদ্ধ। তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিং এ পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ। তৎকালীন প্রধানমন্ত্রীর 21 জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী 20-21 তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে। সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই একটা গুলি করলে একজনই স্যার মরে, পাশের জন দৌড় দেয় না। কথাটি বলেছিলেন একজন পুলিশ অফিসার। দেখছিলেন ভিডিওটা ফোনের ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং পুলিশের প্রধান। আজকে আসাদুজ্জামান কামাল হয়তো কলকাতা গিয়ে পালিয়ে আছে, আর পুলিশ প্রধান কিন্তু এখন ভিতরে আছে এবং সে কিন্তু এখন খুব খারাপ অবস্থায় আছে বাংলাদেশের পুলিশের আইজি। প্রিয় দর্শক, এই ঘটনাগুলা এরকম পুঙ্খানু বিশ্লেষণ আমাদের জন্য দরকার এবং সেই বিশ্লেষণগুলার উপরে তাগিদ দিয়েছে জাতিসংঘ যে প্রত্যেকটার উপরে বিচার হতে হবে। আমরা আরেকটু শুনছি পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি, র্যাব এবং আইজিবি কে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 জুলাই তারিখে। সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে। হ্যাঁ, এরপরে আরেকটা দিতেন পৃষ্ঠা 64 প্যারা 279। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে। কোন কোন এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপৎকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে। আর পুলিশ, র্যাব, বিজিবি তখন চালাইছে গণগ্রেপ্তার, ভীতি প্রদর্শন, নির্যাতন, নারী শিশুদের দমন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস, রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি। এরপরে দিতাম আরেকটা পৃষ্ঠা 36 পৃষ্ঠা
প্যারা 127 থেকে 131। সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মোহাম্মদপুর, একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে। 5 আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায়। তারপরে আরেকটা পৃষ্ঠা দিতাম, 39 পৃষ্ঠা 140 নম্বর প্যারা। জুলাই মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে। বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা প্রত্যেকটা কিন্তু জাতিসংঘের চিঠিটা উনি দেখিয়ে দেখিয়ে পরে পরে বলছেন। জাতিসংঘের চিঠির ভিতরে উল্লেখ করা দিন, তারিখ, সময়, বাড্ডা কোথায়, যাত্রাবাড়ি, মানে কোন কোন জায়গায় সেনাবাহিনী পাহারা দিয়ে রেখেছে আর ভিতরে পুলিশ, র্যাব, বিডিআর হত্যাকাণ্ডগুলা ঘটিয়েছে। তাহলে পাহারাদার হিসাবে সেনাবাহিনীকে এখানে জাতিসংঘ দোষারোপ করছেন। এবং তাহলে সেনাবাহিনী বা সেনা প্রধান এটাকে এড়িয়ে যেতে পারবেন না জাতিসংঘের এই চিঠি আসার পরে। এখন সেনা প্রধানের দায়িত্ব হয়ে যাবে যে সেনাবাহিনীর ভিতরে এই খুন খারাপির সাথে জড়িত কারা ছিল, এবং সেই জড়িতদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তাও সেনা আইনে নয়, পাবলিক আইনে আনতে হবে বলে এখানে অনেক কিছু উল্লেখ করেছে। আমরা সামনের প্যারাগুলাতে কি লিখেছে আরেকটু আমরা শুনে নিই। এসে আমি কইতাম দুইজনকে, জাহাপনা, আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে। কি কন ওয়াকা সাহেব? বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন? করি। তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরণি এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে। দুঃখজনক হইলেও সত্য, হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন, জলপাই কালারের, এবং বুলেটটা ছিল আর্মার্ড পিয়ার্সিং বুলেট, যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে। সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা। প্রিয় দর্শক, আপনারা যেই কথাটা এখন শুনলেন পুরো কথাটা ওই পেজে লেখা আছে, হুবহু লেখাটাই কিন্তু পিনাকি ভট্টাচার্য পড়েছেন। জাতিসংঘের ওই লেটারে ওইভাবে লেখা। তার মানে হলো সেনাবাহিনীর জলপাই কালারের হেলিকপ্টার থেকে যে বুলেটটা মেরেছে, যেই বুলেটটার নাম বলা হয়েছে, এই বুলেটটা অনলি ফর সেনাবাহিনী ব্যবহার করতে পারে, এবং সেই বুলেটটা পড়েছে, সেটাতে একজন মানুষ মারা গিয়েছে। এই সব সময়, তারিখ, মিনিট, সেকেন্ড কিন্তু জাতিসংঘের লেটারে লেখা। এবার না বলার আর সুযোগ কি আছে আমাদের? আমরা আরেকটু শুনছি। 5 তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল। কুই। এরপরে দিতাম 36 পৃষ্ঠা 130 নম্বর প্যারা। সেনাবাহিনী 20 জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে, সেই অভিযানে যে এপিসি গুলি নিয়োজিত ছিল তার সব কয়টির রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল। মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা ইউএন চার্টার্ড এর কোন অভিযান ছিল না। এরপরে দিতাম 65 পৃষ্ঠার 283 নম্বর প্যারা। জুলাই বিপ্লবের সকল দমন, পীড়ন, হত্যাকাণ্ড, গণহত্যা সমন্বয় করছে খুনি হাসিনা এবং কোর কমিটি। এই কোর কমিটির 4 জন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিজি র্যাব এবং ডিএমপি কমিশনার। বাকি সবাই সেনাবাহিনীর চাকুরিরত সদস্য, এবং তারাই মেজরিটি। কারা কারা? ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, ডিজি বিজিবি, ডিজি আনসার, ডিজি এনটিএমসি, 5 জন। আর 20 তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন। এই পর্যন্ত পড়লে কইতাম, হ্যাঁ জনাব, জাহাপনা, ইউএনটার নাম লেখে নাই, কিন্তু আমি কয়ে দিতেছি, এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল মুজির। আর ওকে সাহেব, আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে, তাই না? কেন পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো? ভবিষ্যৎ তদন্তে ইউএন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল, আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন, তথাকথিত ক্লোজ অ্যারেস্ট থেকে মুজিব কিভাবে চলে গেল। জেনারেল মুজিব, কুখ্যাত মুজিবের কথা আমরা শুনছিলাম। জেনারেল কুখ্যাত মুজিবকে কিভাবে ক্যান্টনমেন্ট থেকে চলে গেলেন এবং পালিয়ে গেলেন, এবং জেনারেল মুজিব দেশে নাই, এখনো প্রশাসনের হাতে ধরা পড়ে নাই। সেই কারণে ডক্টর পিনাকি ভট্টাচার্য
জেনারেল ওয়াকারুজ্জামানকে স্মরণ করাচ্ছেন যে জাতিসংঘের এই লেটারে জেনারেল মুজিবের নাম জাতিসংঘ লিখেছে। এটা তো বাংলাদেশের কেউ লেখে নাই, এবং বাংলাদেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ, আর বর্তমান সময়ে জাতিসংঘ সবচেয়ে বেশি শ্রম, মেধা এবং পরিশ্রম করছে বাংলাদেশের পিছনে। তাই এই বাংলাদেশকে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যা কিছু ঘটেছে সবগুলারই সমাধান করবে কিন্তু জাতিসংঘ পিছনে থেকে ডক্টর ইউনূসের। আর সেই কারণেই ডক্টর ইউনূস এত শক্তিশালী, যারাই ইউনূসের সাথে ধাক্কা দিতে যাবেন শুধু সমুদ্রে নয়, মহাসমুদ্রে পড়ে যাবেন, আর কোনোদিন কুল কিনারা খুঁজে পাবেন না। তাই আমি এখনো অনুরোধ করব আমার প্রিয় দল বিএনপিকে, বিএনপির বড় বড় শীর্ষ নেতাদেরকে, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেন। সেনা প্রধানের পক্ষে আপনাদের কথা বলতে হবে না, কারণ সেনা প্রধান আজকে আছে, 6 মাস পরে তার চাকরি শেষ হবে, সে হয়তো বা পেনশনে গিয়ে কোনো দেশে গিয়ে অবস্থান করবে বা বাংলাদেশে অবস্থান করবে। আমরা সেনা প্রধানের কোনো খারাপ দিক নিয়ে কথা বলছি না, কিন্তু জাতিসংঘ তো ছাড়বে না। সেনাবাহিনীর যেই কয় লেভেলের অফিসার, যেই কয়জন অপরাধ করেছে, অপরাধীদেরকে যদি জাতিসংঘ না ছাড়ে আমাদের কি করণীয় আছে, আমরা কি করব? সেই কারণেই আজকে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, আলোকে আলোকিত বলা, অন্ধকারকে অন্ধকার বলার সময় এসেছে। যারা রাজনীতি করেন তারা সেই আলোর সাথে হাঁটেন। আপনারা যদি উল্টা অন্ধকারের দিকে হাঁটেন, আপনাদের দলের অস্তিত্ব থাকবে না। এটা শুধু বিএনপি নয়, ওই যে বিপি নূর আছে, এরকম কিছু ছোট দলও আছে যারা হইচই করছে নির্বাচন দিতে হবে। আমরা নাহিদ ইসলামকে দেখলাম শক্ত অবস্থানে কথা বলছে, নির্বাচন স্বৈরাচারের সকলের বিচার ছাড়া করা হবে না। এবং এই শব্দটা কিন্তু জাতিসংঘের ভাষাটাই নাহিদের মুখ দিয়ে বের হচ্ছে পাবলিকলি। নাহিদ কিন্তু এখন বাংলাদেশের জনগণের খালি প্রতিনিধি না, নাহিদ হলেন জাতিসংঘের কাছে একজন বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশের মানুষকে রাষ্ট্র থেকে মুক্ত, স্বৈরাচার হাসিনার বিদায়ের জন্য যে অধিনায়ক কয়েকজন আছেন, টপ র্যাঙ্কের অধিনায়কের মধ্যে অন্যতম একজন হলেন নাহিদ ইসলাম। আমি শুধু খালি এটা ভাবলেই হবে না যে নাহিদ গিয়েছিলেন সরকারে, 6 মাস থেকে নিজে চলে এসেছেন, না, তার পিছনে অনেক বড় আটলান্টিক মহাসাগরের মতন বড় কিছু তাকে সহযোগিতা করছে, এবং সেই সহযোগিতা, সেই পরামর্শে, সেইভাবেই কিন্তু নাহিদ সামনের দিকে এগোচ্ছে। নাহিদ যে কথাগুলো আজকে বলছে, আগামীকাল এইগুলা একেবারে সূর্যের আলোটা যেরকম পূর্ব দিকে উঠে, নাহিদের কথাগুলা বাস্তবায়ন হবে বাংলাদেশে, এইভাবেই বাস্তবায়ন হবে, সত্যিকার অর্থেই বাস্তবায়ন হবে। তাই এই জন্য আমরা বলবো, ছাত্রদের বিরুদ্ধে গিয়ে ওই 2-4 জন ছাত্র কোন দল থেকে কোন দলে চলে গেল, কে ফুসকায়া কাকে কোথায় নিয়ে গেল, এতে করে নাহিদ ইসলামের একটা পশমও কেউ ফেলতে পারবেন না। কারণ নাহিদ যেরকম তরুণ, যেরকম আবাল বৃদ্ধ বনিতা বাংলাদেশের মানুষের প্রিয়, সেরকম বিশ্ববাসীর কাছে, বিশ্ব নেতাদের কাছে নাহিদ হলো বাংলাদেশের বর্তমান সময়ের একজন খুবই দক্ষ, মেধাবী রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ। তাই নাহিদকে আমরা অবহেলা না করে যদি নাহিদকে সাথে নিয়ে কাজ করতে পারি, তাহলে আমরা লাভবান হব। শেখ হাসিনার একটা বিভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিল সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন। কোনো একজন কর্মীর সাথে কথা বলছেন, এটা সেটা বলছেন, হুমকি দিচ্ছেন আমাদেরকে, আশা দেখাচ্ছেন তাদেরকে, এগুলো তারা পরিকল্পিতভাবে কথা বলে রেকর্ড করিয়ে ছেড়ে দিতেন। কিন্তু এবার এটা ফাঁস হয়েছে, আমরা অনেকেই শুনেছি হয়তো। আমি ভিডিওটা এখানে যুক্ত করছি, আপনারা যারা শোনেননি তারা শুনুন, না হয় এটা রেকর্ড হিসাবে এখানে থাকুক। এখন লেখা লিখবেন, ব্যবহার করবেন।
যেখানে পাবে সেটা গুলি করবে। আর হেলিকপ্টার তবে কয়েক জায়গায় তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়েছে, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকা না পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা থানার দিকে। হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। নিশ্চয় শুনেছেন, যারা আগে শুনেননি তারা আবার শুনলেন। খুব নতুন কোনো কথা বলা হয়েছে তা না, কিন্তু কথাগুলো আমরা শুনলাম। একজন বর্বর মানুষ, অসভ্য মানুষ, ইতর মানুষ কি করে গেছেন জুলাই আগস্টে, আমরা সেটা চাক্ষুষ করেছি। আমাদের সামনে যা যা ঘটেছে তার অন্তরালে কি ঘটে থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের মনে ছিল, আমাদের জানা ছিল। কথাগুলো এরকমভাবেই হবার কথা, কিন্তু তারপরও আবার সামনে আসলো নিজ দেশের নাগরিককে লেথাল ওয়েপন ব্যবহার করতে বলছেন, সরাসরি গুলি করার কথা বলছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছেন। যেখানেই জমায়েত দেখা যাবে সেখানেই সরাসরি গুলি করে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। একেবারেই অবাক হয়নি। ইনফ্যাক্ট আমাদের অনেকের আবার জুলাই আগস্টে শেখ হাসিনা সম্পর্কে হঠাৎ করে অনেকের মনে হলো শেখ হাসিনা এত খারাপ, এত বর্বর হয়ে গেল। না, উনি 2011 সাল থেকেই বর্বর হয়ে উঠেছেন। যখন থেকে তিনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, ঠিক সেদিন থেকেই তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং এই পুরো জার্নিতে শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে। উনি বর্বরই ছিলেন। লাস্টে ক্ষমতা চ্যালেঞ্জড হয়েছে বলে যাবতীয় সব বর্বরতা একত্র এসে মিলিত হয়েছিল। সে কারণেই হয়তো আমাদের অনেকের হঠাৎ করে একটু চোখে লেগে গিয়েছিল। অনেকেরই মনে হলো একই অবস্থা। অনেকে তখন পক্ষ ত্যাগ করছেন। তখনও পক্ষ যারা ত্যাগ করেছেন তাদেরকেও একরকম ছাড় আমরা দেই যে শেষ পর্যন্ত হলেও এই হাসিনার পক্ষ ত্যাগ করেছেন। না হয় এই হাসিনার পক্ষে বিশেষ করে 2014 পর থেকে, এবং আরও স্পেসিফিকলি যদি বলি 2018 পর থেকে যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন, তাকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করার চেষ্টা করতেন, কখনো উন্নয়নের নামে, কখনো জঙ্গিবাদ ঠেকানোর নামে, তারা ঠিক একই রকম বর্বর বলে আমি বিশ্বাস করি। আমার শব্দটা হার্শ শোনাচ্ছে, কিন্তু আমি আসলে এটা বিশ্বাসই করি। আর বিশেষ করে এবার আমরা যদি এর পরবর্তীতে একটু সফট হই, ঠিক আছে, শেষ পর্যন্ত যা ঘটেছে তারপরও যারা তার জায়গা থেকে সরে এসে এই বর্বরকে বর্বর হিসাবে স্বীকার করেন, বোঝেন, ফিল করেন এবং নতুন বাংলাদেশে এই বর্বরের কোনো স্থান হবে না সেটা মনে করেন, ওটুকুও ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু না, এক অবিশ্বাস্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। এই জন্য আমি শেখ হাসিনার এই অডিও যেটা আমাদের সামনে আসলো, তিনি যা করেছেন সেগুলো না নতুন এক ধরনের লিটমাসের মতো আমাদের সমাজে কাজ করবে, সেটা আমি সিরিয়াসলি মনে করি। কেন? আবারও বলছি, 2018-তে যখন রাতের ভোট করা হয়েছিল, 14কে আমি একটু ছাড় দেই, আগেও বলেছি অনেকবার, সেটা হলো টেকনিক্যালি ওখানে বিএনপি যেহেতু ইলেকশনে আসে নাই, আসলেও এই চুরি হতো আমি জানি, কিন্তু যেহেতু আসে নাই তাদের একা একা নির্বাচন করতে হয়েছিল, সুতরাং তারা জিতে যাবেই। যদি 153টা বিনা ভোটে নাও হতো, ডামি ক্যান্ডিডেট রাখলেও দেখা যেত তারা জিতে গেছেন। এক ধরনের ডাকাতি যেটা হয়েছে, সেই ডাকাতিটা এইভাবে করতে হয়নি, এটা ট্রু। কিন্তু 18 সালে এই নোংরা জঘন্য কাজটা করার পরও আওয়ামী লীগকে
অনেক মানুষজন সমর্থন করেছেন, দেখেছি, আমি চোখের সামনে দেখেছি, পরিচিতদের মধ্যে দেখেছি। যদি কিন্তু ছাড়াই উনি উন্নয়ন করছেন, উনি থাকুক, ভোট ব্যাপার না, উন্নয়নের গণতন্ত্র বাংলাদেশে হবে। তিনি জঙ্গিবাদ ঠেকাচ্ছেন, সুতরাং তাকে থাকতে হবে, তিনি না থাকলে কি হবে, এবং একটা পর্যায়ে এসে বিকল্প দেখান। ছাত্ররা দুর্দান্ত কথা বলেছিলেন, সবাই বিকল্প না, শেখ হাসিনার বিকল্প আসলে কেউ নাই। আমি রাদার এভাবে বলতে চাই, ওনার মতো বর্বর হওয়া বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কারো পক্ষে, আমি জানি না তার পরিবারে কেউ তার সমান বর্বর হয়ে উঠতে পারেন, হয়তো বা তাকে ছাড়িয়ে যেতে পারেন, তার দলের কেউ পারেন, কিন্তু এই পরিমাণ বর্বর হওয়া কারো সম্ভব না। সুতরাং শেখ হাসিনার আসলেই বিকল্প নাই, কিন্তু তার এটাকে অন্য অর্থে ব্যবহার করতেন। বাংলাদেশ রসাতলে যাবে, বাংলাদেশ ডুবে যাবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে তিনি যদি না থাকেন। না, ইটস নট হ্যাপনিং। একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে যাওয়ার পর, এটা সত্য, আমি বিশ্বাস করি এই সরকারটা যদি আরেকটু, এই সরকারের যথেষ্ট পরিমাণে এফিশিয়েন্ট হওয়ার সুযোগ ছিল, ডিসপাইট অল দ্য ক্রিটিসিজম। শেখ হাসিনা সব ধ্বংস করে গেছে, অর্থনীতি, আইন শৃঙ্খলা, দেশের সব প্রতিষ্ঠান, কিন্তু অনেক বেশি এফিশিয়েন্টলি কাজ করার সুযোগ ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে। এটা ওনারই ব্যর্থতা, ওনাকে নিতে হবে। তিনি যে টিম দিয়ে কাজ করছেন, যেভাবে কাজ করছেন, এটা আদতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না। সুতরাং খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু তারপরও আমি বলছি, এই ব্যর্থতার পরও দেশ হাজার গুণ ভালো আছে, এবং আমরা ভালোর পথে এগোবো। আমাদের একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে তা বলছি না, কিন্তু যদি ভবিষ্যতে নির্বাচনী প্রসেসটা থাকে, সেই সরকার হাসিনার মতো বর্বর হয়ে উঠবে না। কিন্তু এরপরও, বিশেষ করে আমি যে প্রসঙ্গে এই কথাটা বারবার টানছি, জুলাই আগস্ট দেখার পরও এই যে হাসিনা কি বলেছে অডিও কলে একজন গোয়েন্দা কর্মকর্তাকে, সেটা তো জানার দরকার নাই। রাস্তায় গুলি হচ্ছে, সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে, মাথায় বুকে গুলি করা হচ্ছে, নিজ দেশের নাগরিকের উপরে লেলিয়ে দেওয়া হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলির ভিডিও আমরা দেখেছি। এগুলো তো হাসিনার নির্দেশ ছাড়া হয় নাই, এটা তো জানতাম, এটুকু তো জানা যায়, বোঝা যায়। হাসিনা যতই বলুক মিছিলের মধ্যে, ভিড়ের মধ্যে থেকে নাকি আওয়ামী লীগ, বিএনপি জামায়াতের লোকরা হত্যা করে তার উপরে দায় চাপিয়েছে, এসব বলছেন। আমরা তো তখনও জানতাম আসলে এসব নির্দেশ কার, এসব সিদ্ধান্ত কার। জাতিসংঘ যে রিপোর্টে বলেছে, নাথিং ওয়াজ নিউ। ওই রিপোর্টে আলোচনার সময় বলেছিলাম যে এখন জাতিসংঘ সার্টিফাইড, কিন্তু এটা শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার অ্যাসোসিয়েটদের প্ল্যানিংয়ে, কোঅর্ডিনেশনে এই পরিকল্পনা এবং সমন্বয়ের মাধ্যমে এই ব্রুটাল, বিভৎস, জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিজ দেশের নাগরিকের উপরে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তারপরও কিছু লোকজন, কিছু না, সংখ্যাটা খুব ছোটও না, আমি আমার আশপাশে দেখি, যারা এখনও তাদের আপার কথা বলেন, তাদের আপা না হলে কি হবে, তাদের আপা আসার অপেক্ষা করেন, আপার বিকল্প নেই, আগেই ভালো ছিলাম ধরনের আলাপ করেন। আমরা আসলে এই আলাপগুলোকে চিহ্নিত করবো, এই আলাপের রাইট আছে যে কারো, আমরা এই রাইটগুলো রাখতে চাই, কিন্তু আমাদেরও এই রাইট আছে চিহ্নিত করার। এটা লিটমাস টেস্ট। এই অডিওটা শোনা গেল, যারা মনে করলেন যে তারা সত্যিই শেখ হাসিনার বয়ানে বিশ্বাস করার মতো এত শিশু, এতটাই অবুঝ যে তিনারা সত্যই মনে করেছিলেন হত্যা হয়েছে, এটা দেখেছেন, হত্যাগুলো বিএনপি জামায়াতই করেছে। এই অডিওর পর তো আর সেই কনফিউশন থাকারও কোনো কারণ নেই। কিন্তু আমি জানি তারপরও উল্লেখযোগ্য সংখ্যক কিছু মানুষ এই বর্বরের পক্ষে থাকবে। এটাই লিটমাস টেস্ট। যারা এরপরে বর্বরের পক্ষে থাকে, কথা বলে, তারা তার মতোই বর্বর। ইয়াস, আমি বিশ্বাস করি তাই। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এবং বিশেষ করে শেখ পরিবার, আমি অনেক আগে বলেছিলাম শেখ রেহানার কথা। শেখ রেহানার অবস্থা হয়েছে আমলাদের মতো, বাংলাদেশের সরকারি বেসামরিক আমলাদের কথা বলছি, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, তার লুটপাট করার জন্য সব রকম সাহায্য করেছে।
বদনাম তাদের কম হয়েছে, কারণ তারা গুলি করেনি, বদনাম হয়েছে পুলিশের। ঠিক একইভাবে শেখ হাসিনাকেই চিনলাম আমরা, তার বিরুদ্ধেই কথা বললাম, কিন্তু এই দেশটার লুটপাটের নেতৃত্ব তার মতো বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশিও দিয়েছে শেখ রেহানা। বলা হয় যে উত্তরাধিকার বা ক্ষমতার ব্যাপার থেকে দূরে রাখার জন্য এবার গেইন হয়েছিল ইনি ক্ষমতায় থাকবেন এবং লুট করবেন, আর উনি একচ্ছত্রভাবে লুটের নেতৃত্ব দেবেন। সো শেখ রেহানা বা আর কেউ আর কারো নেতৃত্বে যদি বাংলাদেশ আওয়ামী লীগ হতে যায়, তাদের পেছনে যারা দাঁড়ায় তাদের বর্বরতাও নিশ্চয়ই আমরা নোট করব। সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশে আমি মনে করি এটা একটা লিটমাস টেস্ট, একটা সমাজে কত মানুষ কিভাবে বর্বর হয়ে ওঠে এবং বর্বর থেকে যায়। এটার বৈজ্ঞানিক তত্ত্ব আছে, কোনো একদিন আলোচনা করব। কিভাবে নাজিদের যে টর্চার চেম্বার, কিভাবে নিরপরাধ মানুষকে বহু মানুষ টর্চার করতো এবং করতে করতে তারা এগুলো তাদের গায়ে লাগতো না, বৈজ্ঞানিক গবেষণা আছে। তো সেই রকম কতগুলো মানুষ আমাদের তৈরি হয়েছে। আমাদের প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিও। সেই সাথে আপনারা এটাও বুঝতে পারছেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে ঘুরে ফিরে কোন দিকে যাচ্ছে। এদিকে সাধারণ জনগণ কি বলতেছে আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন। অনেকেই বলতেছে যে আওয়ামী লীগ সরকার থাকতেই নাকি ওনারা ভালো ছিলেন, শেখ হাসিনা থাকতেই নাকি ওনারা ভালো ছিলেন, এবং বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেয়ে গেছে, যেটা আওয়ামী লীগ সরকার থাকতে অনেক দাম কম ছিল। বন্ধুরা, এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেলা কিছু তথ্য পাই। ইতিমধ্যে কিন্তু আমাদের ফুল ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে যদি আপনারা আরও নানান ধরনের বিনোদনমূলক যদি নিউজ সবার আগে পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও এক্সট্রা চ্যানেল আছে, আপনারা সেগুলো ভিজিট করতে পারেন। এই যে আমাদের পাশে যে দেখতেছেন, এগুলো কিন্তু আমার এক্সট্রা চ্যানেল। যদি কেউ বিনোদনমূলক বা নিউজ এবং মুভিমূলক কোনো নিউজ দেখতে চান, সেগুলো কিন্তু আপনারা এই চ্যানেলে পাবেন। এই চ্যানেলে আপনি ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে নিত্য নতুন আমাদের মতো সর্বপ্রথম আপডেট কিন্তু ওখানে দেওয়া হবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, ভালো থাকবেন।